नमस्कार আমি ডক্টর দেবব্রত চক্রবর্তী বলছি সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পশ্চিমবঙ্গ সরকার। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি এখন আমাদের মধ্যে অনেকের মধ্যেই এটা দেখা যায় এবং প্রচুর রোগীদের মধ্যে দিয়ে এই রোগটি আমি দেখতে পাচ্ছি। যেমন রোগটির নাম হচ্ছে ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড এখন টেস্ট করে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রেই বেশি। প্রথমে এটা কিছুই বোঝা যায় না যে ইউরিক অ্যাসিডটা কী জিনিস, না এটা নিয়ে অতটা মাথাও ঘামায় না। তো হঠাৎ করে যদি একদিন দেখা যায় মাঝরাতে তার ঘুম হচ্ছে না, অসহ্য যন্ত্রণা, সারা রাত ধরে যন্ত্রণায় ছটপট করলো, পায়ে ব্যথা, তারপর সকালবেলায় বিছনা থেকে নামতে গেলে মাটিতে পা ফেলতে পারছে না, দেখে খুব যন্ত্রণায় ভুগছে। তখন সে চিকিৎসকের কাছে আসছে, চিকিৎসক তাকে রক্ত পরীক্ষা করতে দিচ্ছেন 3-4 রকমের। সেই রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যাচ্ছে যে তার যে স্বাভাবিক রক্তের মাত্রায় ইউরিক অ্যাসিড থাকা উচিত তার থেকে অনেকটাই বেশি আছে। কী কারণে যে এই রক্তে ইউরিক অ্যাসিডটা বৃদ্ধি পেল সেটা এখন জানতে হবে সেই রোগীর বা রোগিনীর কাছ থেকে ইতিহাস নিয়ে। দেখা যাবে ওনার কি দৈনন্দিন জীবনের সমস্যা, দৈনন্দিন জীবনে উনি কীভাবে করেন, তার খাওয়া দাওয়া কী, তার রোজকার যে রুটিন, সেই রুটিনের মধ্যে দিয়ে বোঝা যাবে যে উনি কী করেন। উনি প্রত্যহ যদি জাঙ্ক ফুড খাচ্ছেন, বাইরের খাবার খান এবং দেখা যাচ্ছে সপ্তাহে 3 দিন 4 দিন রেড মিট খাচ্ছেন, প্রাণীজ প্রোটিন যেটা রেড মিট, সেটা যদি বেশি খান, ডিম খান অত্যাধিক, উনি হয়তো ডিম খেতে ভালোবাসেন, ডিম খান সপ্তাহে বা 5-6 দিন ডিমই খাচ্ছেন, বিভিন্ন রকমের প্রাণীজ প্রোটিনটাই মেইন। তাই প্রাণীজ প্রোটিন যদি বেশি খান তাহলে তার মধ্যে দিয়ে ওনার ইউরিক অ্যাসিডটা হচ্ছে। পিউরিন যুক্ত, মেইন কথা হচ্ছে পিউরিনযুক্ত খাবার, সেই পিউরিনযুক্ত খাবারটা যদি বেশি খাওয়া হয় তবেই তাতে ইউরিক অ্যাসিডটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এবার কথা হলো, এবার তাকে কি করতে হবে, তাকে তাহলে আমি প্রথমে নির্দেশ দেব এবং তাকে বলবো যে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। তোমার যে খাওয়া দাওয়া খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটি পরিবর্তন করতে হবে। একই যে ধরনের খাদ্যাভ্যাস করছো এই খাদ্যাভ্যাস করলে এখন চলবে না। সাময়িকভাবে তাকে কিছু ওষুধ দেওয়া হলো এবং তাকে বলা হলো যে তুমি কিছুদিন দেখো যে তোমার এই লাইফস্টাইলটা পরিবর্তন করে যদি তোমার এই ইউরিক অ্যাসিডের ইটা কমে তাহলে আর আমি ওষুধ দীর্ঘদিন তাকে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে একটা কথা বলা দরকার যে ডায়াবেটিস আর এই গাউট বা এই ইউরিক অ্যাসিডের যে সমস্যা আমি উল্লেখ করে দিলাম যে গাউট, এই ইউরিক অ্যাসিডের থেকেই গাউটের উৎপত্তি হয়। হ্যাঁ, গাউট হলো একটি এমন রোগ যে তার জয়েন্টগুলো তো সব সন্ধিস্থলগুলো তো মানে মেইনলি স্মল জয়েন্টগুলো, হ্যাঁ ছোটো ছোটো যে আমাদের সন্ধিস্থল আছে সেই সন্ধিস্থলগুলোতে প্রদাহ হয়। এই প্রদাহ হয় মানে ফুলে যায়, লাল হয়ে যায় এবং প্রচণ্ড যন্ত্রণা হয়। এবং পায়ের তলাতে মনে হয় পা ফেলতে গেলে বা বিছনা থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে মাটিতে পা রাখলে প্রচণ্ড ব্যথা হয়, যন্ত্রণা হয়, বুড়ো আঙুলটা ফুলে যায় বা পায়ের এই যে সমস্যাগুলো, কনুইর হয়, তারপরে অ্যাঙ্কেল জয়েন্টে যে একটা প্রদাহ বা ফোলা হয়, সোয়েলিং হয়, তাতে বোঝা যায় যে এটা গাউট। এবং এই গাউটের একটা কথা হচ্ছে যে এটাকে বলা হয় ডিজিজ অফ দ্য কিং, মানে বিত্তবানদের এই রোগ হয়। কেন? বিত্তবানরা সাধারণত বেশি রেড মিট, আমরা সাধারণত গরিব মানুষের পক্ষে এই রেড মিট কিনে খাওয়া সম্ভব নয়, এত দাম। তারপরে রেড মিট, অ্যালকোহল এবং ভোগবিলাস যে জিনিস খাদ্যাভ্যাস সেটা সাধারণত বিত্তবানদের পক্ষেই সম্ভব হয়। তাই এই রোগটা বেশিরভাগই বিত্তবানদের ক্ষেত্রেই দেখা যায়। তাই এই রোগটার আরেকটি নাম দেওয়া হচ্ছে ডিজিজ অফ দ্য কিং, মানে রাজাদের রোগ। তো কথা হচ্ছে এই যে রেড মিট এবং এই যে অ্যালকোহল, এটা পরিবর্তন করতেই হবে। কেন? অ্যালকোহল খেলে কি হয়, অ্যালকোহল মূত্রর মাধ্যমে কিডনির মাধ্যমে যে মূত্র নির্গমন হয় তাতে পিউরিন বা ইউরিক অ্যাসিডের এটা বেরোতে বাধা দেন। তার ফলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড জমে গিয়ে যে বিভিন্ন রকমের আরও সমস্যা হয়। কি হয়? কিডনি স্টোন হয়। অত্যাধিক দিন, অনেক দিন ধরে যদি ইউরিক অ্যাসিডের চিকিৎসা না করা হয় বা নেগলেক্ট করা হয়, তাতে করে দেখা যাবে কিডনিতে
স্টোন বা পাথর জন্মায়। কিডনিতে পাথর স্টোন যদি আবার দীর্ঘদিন ধরে জমে থাকে, তা থেকে দেখা যাবে কি আবার আরও বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। তাতে হয় নেফ্রাইটিস হতে পারে, তারপরে দেখা যাবে যে কিডনিটাই অচল হয়ে গেল। সেই জন্য আমাদের প্রথমেই যেটা দরকার, এই ইউরিক অ্যাসিডের চিকিৎসাটা সঠিকভাবে করা দরকার। এই ইউরিক অ্যাসিডের জন্য যা যা পালন করার দরকার, যে লাইফস্টাইল মডিফিকেশান সেটিতে করতে হবে। যদি মোটা হয়, বডি ওবেসিটি হয়, স্থূলত্ব হয়, সেটা কমাবার চেষ্টা করতে হবে। এবং প্রথমেই আমি বলবো না যে কারুর ওজন যদি 80-90 কিলো হয়, তার প্রথমেই সে জিমে যাক, মেশিনে উঠুক, ট্রেডমিল করুক, করে কমাতে যাক। তাকে আস্তে আস্তে করতে হবে। এবং কি হবে, খাদ্যাভ্যাসের মাধ্যমে করতে হবে, ব্রিক্স ওয়াকিং করতে হবে, বিভিন্ন হালকা এক্সারসাইজ করতে হবে, যোগাভ্যাস করতে হবে, প্রাণায়াম, এইসবের মাধ্যমে কমাতে পারে। এবার খাদ্যাভ্যাস তো আছেই তার সঙ্গে। তো এইভাবে যদি ইউরিক অ্যাসিডের আমরা বশে না আনতে পারি, তাহলে ইউরিক অ্যাসিডটাকে আমরা যেরকমভাবে হালকাভাবে নিই, তাহলে তার দ্বারা কিডনি ক্ষতি হবে। কিডনির দ্বারা আপনার কিডনি ছাড়াও সে হার্টের উপর ক্ষতি করবে। এবং একটা জিনিস দেখা গেছে, ডায়াবেটিস এবং এই ইউরিক অ্যাসিড যেন দুই ভাই। এরা পরস্পরের সঙ্গে খুবই একটা রয়েছে। আপনার এর খাদ্যাভ্যাস অনেকটাই ডায়াবেটিসের যেরকমভাবে আপনার পালন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, জলপান করতে হবে, ঠিক সেই রকম ইউরিক অ্যাসিডের ক্ষেত্রেও তাই। ইউরিক অ্যাসিডের ক্ষেত্রেও আপনাকে খাদ্যাভ্যাস সব পালন করতে হবে, ধূমপান, অ্যালকোহল এগুলো বর্জন করতে হবে এবং ফাইবার জাতীয় খাদ্য খেতে হবে, যাতে আপনার কোষ্ঠ পরিষ্কার থাকে, সমস্ত কিছু ঠিক থাকে। এবার কথা হলো, ইউরিক অ্যাসিডের জন্য আমাদের আয়ুর্বেদিক পথে বিভিন্ন ধরনের ওষুধ আছে। যদি এই প্রদাহ হয়, গাউট বলে যেই রোগটি হয়, তার জন্য আমাদের ধন্বন্তরী ওষুধ আছে। আয়ুর্বেদিক চিকিৎসা, প্রাচীন চিকিৎসা, 5000 বছরের পুরনো আয়ুর্বেদ শাস্ত্রে এর একদম বর্ণিত লেখা আছে। এই ওষুধের আমাদের বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, গুলঞ্চ, মেথি, বিভিন্ন ধরনের গুগুল। এই গুগুল জাতীয় ওষুধ দিয়ে আমরা এই গাউটের চিকিৎসা করে থাকি। এই করলে তাতে আমরা খুব ভালো তার রেজাল্ট পাই এবং চিকিৎসার মাধ্যমে যদি কোনো রোগী থাকে, তার আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমস্যার থেকে তার সচেতনতা বৃদ্ধি করে যেন সে তার কিডনিকে এবং তার যে কিডনির যাতে সমস্যার মধ্যে, ইউরিক অ্যাসিড থেকে কিডনির এবং হার্টের সমস্যার মধ্যে না পড়ে জীবন অকালে না চলে যায়, তার জন্য সচেতনতা বৃদ্ধিতে এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। এই প্রচারটা এই জন্যই করা যে ইউরিক অ্যাসিডকে কখনো হালকাভাবে নেবেন না। ইউরিক অ্যাসিডও ডায়াবেটিসের মতন একজন সাইলেন্ট কিলার। সেও কিন্তু বিভিন্নভাবে কিডনি এবং হার্টকে যখন তখন, হৃদয়কে আপনার মর্মাহত করতে পারে। সেই জন্য আপনি অবশ্যই ইউরিক অ্যাসিডের জন্য সাবধানতা অবলম্বন করবেন এবং নিয়মিত চিকিৎসকের যে ওষুধ চিকিৎসক দেবেন, আপনি যার কাছে চিকিৎসা করবেন, তার কথা মতো চলে আপনার তার যা বলবেন সেটা মেনে চলতে হবে এবং আপনাকে নিয়মিত আহার এবং খাদ্যাভ্যাস আপনাকে মেনে চলতে হবে। তবেই আপনি এই ইউরিক অ্যাসিডকে বশে আনতে পারবেন। নাহলে এই ইউরিক অ্যাসিড দ্বারা আপনার প্রভূত ক্ষতি হয়ে যাবে, এমনকি প্রাণহানি পর্যন্ত হয়ে যেতে পারে। নমস্কার। আমার এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে করবেন এবং আরও যদি আপনাদের জিজ্ঞাস্য কিছু থাকে, সেই জিজ্ঞাসার জন্য আপনি আমাকে অনেক কমেন্ট করতে পারেন। আমি তার উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব।